হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে আসলাম শুধু তোমাদের টানে, তোমাদের ভালোবাসায়। আর আজ পুরো গল্প জুড়েই তোমাদের শুধু ভালোবাসা শিখিয়ে যাব। কেন বলছি এমন কথা? আসলে আজকের গল্পটা একটা রঙিন রাজ্যকে নিয়ে। শুধু রাজ্য নিয়ে বললে ভুল হবে। একটা সুপার কিউট রাজকন্যা আর হাজারো আপুদের ক্রাশ ইভান নামের এই ছেলেটাকে নিয়ে। আর গল্পে গল্পে আমরা রাজকন্যা পটানোর কিছু টিপসও দিয়ে দেব। তাই এই রোমান্টিক গল্পের এক সেকেন্ডও মিস করতে না চাইলে চিলমুড়ে স্ক্রিনের সামনে বসে পড়ো আমাদের সাথে। তো আজেরা ইন্ট্রো বাদ দিয়ে চলো শুরু করা যাক। আর পুরো গল্প জুড়ে আমি মুভিম্যান আছি তোমাদের সাথে। গল্পটা শুরু হয় সাগরের একেবারে মাঝখানে, যেখানে একটা বিশাল জাহাজ তার পাল তুলে এগিয়ে চলেছে। রাশিয়া থেকে আসা এই জাহাজে ছিল একদল নাবিক আর শিল্পী, আর তাদের সবার গন্তব্য ছিল একটা রঙিন রাজ্য। নাবিকদের দলেই ছিল আমাদের গল্পের নায়ক ইভান। সে ছিল খুবই সাধারণ আর গরিব এক ছেলে, কিন্তু তার স্বপ্নগুলো ছিল তার মতো প্রাণবন্ত আর আকাশ ছোঁয়া। এমন আকাশ ছোঁয়া কল্পনা আমাদের অনেকেরই তো আছে, তাই না? কি সেই স্বপ্নের কথা ভাবছেন? আসলে ইভান ঘুমের ঘোরে স্বপ্ন দেখছিল। সে এখন আর সাধারণ কোনো নাবিক না, জাহাজের ক্যাপ্টেন হয়ে গেছে আর বিয়ে করেছে রাজ্যের সব থেকে সুন্দরী রাজকন্যাকে। ভাবুন একবার, কি দারুণ স্বপ্ন! রাজ্য সহ রাজকন্যা, কি একটা অবস্থা, তাই না? যাই হোক, সে স্বপ্নে এতটাই বিভোর ছিল যে ঠিক তখনই তার বন্ধু এক বালতি ঠান্ডা পানি তার গায়ে ঢেলে দেয়, আর তার স্বপ্নটা একেবারে চুরমার হয়ে যায়। আমাদেরও কিন্তু এমন হয়, দেখা যায় কেউ স্বপ্নের মধ্যে মনের মানুষের খুব কাছে চলে যাবে, ঠিক তখনই মা ঘুম থেকে এসে ডেকে তোলে, একদম ইভানের সাজানো বাগানে পানি ঢেলে দেওয়ার মতোই। ইভানের বন্ধু তাকে বলে, কিরে, স্বপ্নের মধ্যে কি স্বর্গের পরীরা এসে তোর সেবা করছিল নাকি, যে এমন কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিস? ইভান বেচারা হতাশ হয়ে বলে, এর চেয়ে তো মরে যাওয়া ভালো ছিল, একটু শান্তিতে স্বপ্নও দেখতে দিবি না তোরা? এর মধ্যেই জাহাজের আসল ক্যাপ্টেন এসে খবর দেয় তারা আর কিছুক্ষণের মধ্যেই রাশিয়ায় পৌঁছে যাবে। জানি রাশিয়ার নাম শুনে অনেকেই কল্পনায় পিঙ্ক কালার দেখতে শুরু করেছেন। আপনারা আসলে ভুল ভাবছেন না, আমাদের গল্পের নায়িকাও কিন্তু দেখতে তেমনই সুন্দর। ওইদিকে রাশিয়ার রাজপ্রাসাদে তখন এক বিরাট আয়োজন চলছিল। রাজা তার বহুদিনের পুরনো বন্ধু পোলকানকে জড়িয়ে ধরে খুশিতে গদগদ হয়ে বলে, আমাদের বন্ধুত্ব এবার আত্মীয়তার সম্পর্কে রূপ নেবে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? কিন্তু পোলকান ছিল বেশ বাস্তববাদী মানুষ। সে রাজাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করে, সে তো না হয় হলো, কিন্তু তোমার মেয়ে, সে কি এই বিয়েতে রাজি হবে? আসল কাজ তো তাকে রাজি করানো। রাজা আত্মবিশ্বাসের সাথে বলে, আরে, নিজের মেয়েকে বোঝানো আমার কাছে বাচ্চাদের খেলার মতো। তুমি দেখো, এই বিয়ে হবেই। কিন্তু সমস্যাটা ছিল রাজকুমারী ওলগাকে নিয়ে। সে ছিল ভীষণ ডানপিটে আর স্বাধীনচেতা। রাজা তাকে তার কাজকর্মের জন্য যতই বকাঝকা করুক না কেন, ওলগার এতে কোনো কিছুই যায় আসে না। বাবার কথা সে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়। রাজা একদিন হতাশ হয়ে বলে, আমি হলাম গোটা রাশিয়ার শাসক, আমার কথায় রাজ্যের সবাই বিনা প্রশ্নেই মেনে নেয়, অথচ তুই কোনোদিন আমার একটা কথাও শুনিস না, সবসময় নিজের মন যা চায় সেটাই করে বেড়াস। রাজা আরো বলেন, পোলকানের ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি। ওলগা এটা শুনে সাথে সাথেই বলে, বাবা, আমি তো তোমাকে আগেই বলেছি আমি বিয়ে শাদী করতে চাই না। আমি একটা মুক্ত পাখির মতো কোনো বাধা ছাড়াই বাঁচতে চাই। আমার স্বপ্ন হলো পুরো দুনিয়া ঘুরে দেখা, নতুন নতুন দেশ আবিষ্কার করা। এমন স্বপ্ন কিন্তু অনেক মেয়েরই থাকে। যাই হোক, রাজা তখন অসহায় হয়ে মেয়েকে বোঝানোর চেষ্টা করতে থাকে। সে বলে, তুই কি জানিস পোলকান আমাদের রাজ্যের কত বড় উপকার করেছে? পোলকান তো নিজের টাকায় আমাদের এই ভাঙাচোরা প্রাসাদটাও মেরামত করে দিচ্ছে। এদিকে রাজার মুখে নিজের এত সুনাম শুনে পোলকান তো খুশিতে গদগদ হয়ে যায়। রাজা ওলগাকে আরো বলে, পোলকানের ছেলে রোমান যেমন সাহসী তেমনই ধনী, 10টা দেশে সে পড়াশোনা করেছে, তার কত বড় ব্যবসা, কতগুলো জাহাজ, তোর জন্য ওর থেকে ভালো পাত্র আর কেউ হতেই পারে না। বাবার মুখে রোমানের এত গুণগান শুনে ওলগা একটা মুচকি হাসি দেয়, কিন্তু সেই হাসি মুখেই বাবার প্রস্তাবটা ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই ইভান আর তার সঙ্গীরা সেই প্রাসাদে পৌঁছেছে মেরামতের কাজ করার জন্য। আর সেখানেই প্রথমবার রাজকুমারী ওলগার সাথে ইভানের দেখা হয়। ওলগা তখন একটা ছাগলের পিঠে উঠে পুরো রাজ্যে দৌড়ে বেড়াচ্ছে। ওলগার এমন বাচ্চামি আর দুষ্টামি দেখে ইভান তখনই প্রেমে পড়ে যায়। কথায় বলে না, লাভ অ্যাট ফার্স্ট সাইট আর কি। ওলগার সাথে কথা বলার জন্য ইভান একটা বুদ্ধি বের করে। সে নিজেকে একজন চিত্রশিল্পী পরিচয় দিয়ে প্রাসাদের ভিতরে ঢুকে যায়, যাতে রং করার অজুহাতে তাকিয়ে থাকলে কাজ করবে কখন। ইভান তখন আর কোনো নাটক না করে সোজা সত্যি কথাটাই বলে দেয়, আসলে আমি কোনো চিত্রশিল্পী না, আমি একজন সাধারণ নাবিক। প্রাসাদের বাইরে থেকে তোমাকে দেখে প্রেমে পড়ে গেছি, শুধু তোমাকে একবার কাছ থেকে দেখার লোভেই এখানে এসেছি। আমি জানি এটা অপরাধ, কিন্তু তোমার সাথে দেখা করার জন্য আমি 1000বার ফাঁসিতে ঝুলতেও রাজি আছি। ইভানের এই সাহস আর মন খোলা কথা বলার ভঙ্গিতে ওলগার খুব পছন্দ হয়ে যায়। ইভান তখন তার প্রিয়তমাকে ইমপ্রেস করার জন্য গান গাওয়া শুরু করে আর ওলগাকে সাথে নিয়ে নাচতে থাকে। দেখতে দেখতে তাদের দুজনের মন যেন এক মুহূর্তেই এক হয়ে যায়। ইভান বলে, আমি একজন নাবিক, তাই এক জায়গায় বন্দী হয়ে থাকা আমার একদম পোষায় না। আমি সারা বিশ্ব ঘুরে বেড়াতে ভালোবাসি, যদি তুমি চাও আমি তোমাকে সারা বিশ্ব দেখাতে নিয়ে যাব। ওলগা তো অবাক হয়ে বলে, তুমি তো প্রথম দেখাতেই আমার
আমার মনের সব কথা বলে দিচ্ছ। আমি তো এই প্রাসাদ আর রাজ্যের নিয়ম নীতি ছেড়ে নতুন নতুন দেশ ঘুরে দেখতে চাই, কিন্তু আমাকে এই প্রাসাদ থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয় না। ইভান সঙ্গে সঙ্গে তাকে প্রস্তাব দেয়, আমাদের জাহাজ তো আজ সন্ধ্যায় এখান থেকে ছেড়ে চলে যাবে, তুমি যদি চাও তাহলে আমার সাথে আসতে পারো। ঠিক সেই মুহূর্তেই রাজা সেখানে চলে আসে। রাজাকে আসতে দেখে বেচারা ইভান জানলা থেকেই বাইরে বের হয়ে যায়, আর রাজা ভেতরে এসে ওলগাকে কড়া গলায় বলে, তোকে রোমানকেই বিয়ে করতে হবে। কিছুক্ষণের মধ্যেই রোমান প্রাসাদে এসে হাজির হয়। ওলগার বান্ধবীরা রোমানের টাকা পয়সা আর হাবভাব দেখে ক্রাশ খেয়ে যায়, আর তার সম্পর্কে মেলা প্রশংসা করতে থাকে। বান্ধবীদের মুখে এত প্রশংসা শুনে ওলগাও ভাবছিল, সবাই এত সুনাম করছে, দেখি না মালটাকে একটা চান্স দিয়ে। ওদিকে ইভানের জাহাজ তখন বন্দর ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ওলগা এখনো আসেনি। ইভান ভাবতে থাকে, কি হলো এটা, আমাকে তো কথা দিয়েছিল সময় মতো চলে আসবে, তাহলে এখনো আসছে না কেন? তাই আর দেরি না করে ইভান প্রাসাদের দিকে রওনা দেয়, কিন্তু তখন তার বন্ধু তাকে আটকায় আর বলে, ভাই কই যাচ্ছিস তুই? সে একটা রাজকুমারী, ফাও স্বপ্ন না দেখে চুপ করে এখানে বস, তুই একজন সাধারণ নাবিক, ওর স্বপ্ন দেখা ছেড়ে দে। তখন তার বন্ধু শেষবারের মতো তাকে বলে, ভাই ভণ্ডামি ছাড় আর চুপচাপ জাহাজে উঠে আয়। কিন্তু ইভান তাকে উত্তর দেয়, জীবনে যদি এখানেও হেরে যাই তাহলে আর জিতবো কোথায়? এদিকে রাজদরবারে পোলকান তার ছেলের গুণগান করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছে। রোমান তখন সবার সামনে একটা খাঁচা নিয়ে আসে, যার ভেতরে ছিল অপরূপ সুন্দরী একটা মেয়ে। ওলগা জিজ্ঞেস করে, ওকে এভাবে বন্দি করে রেখেছো কেন? ওকে মুক্ত করে দাও। রোমান মুচকি হেসে বলে, ওর এই নিষ্পাপ চেহারা দেখে গলে যেও না, ও কোনো সাধারণ মেয়ে না, ও এক ভয়ঙ্কর ডাইনি। এই বলে রোমান তার হাতে থাকা জাদুর আংটিটা একটু ঘোরায়, আর সাথে সাথেই মেয়েটা তার আসল রূপে চলে আসে। মেয়েটা সঙ্গে সঙ্গেই এক বিশাল আগুনের পাখিতে পরিণত হয়, যার মুখ থেকে গনগনে আগুন বের হচ্ছিল। সবাই ভয়ে একেবারে থ হয়ে যায়। ওলগা রোমানকে বলে, ও তো পাখি হয়ে গেছে, এবার তো পালিয়ে যাবে। রোমান ভাব নিয়ে বলে, পালাবে কিভাবে? ও তো আমার পোষা পাখি, আমার সব কথা শুনতে ও বাধ্য। রোমান আবারও আংটিটা ঘুরিয়ে পাখিটাকে শান্ত করে, আর তাকে আগুনের গোলা ছুটতে বলে। বেচারা পাখিটা যন্ত্রণায় ছটফট করলেও বাধ্য হয়ে আগুন ছুটতে থাকে। ওলগা সেই আগুন থেকে বাঁচতে রোমানকে জড়িয়ে ধরে তার পেছনেই আশ্রয় নেয়। রোমান ঢাল হয়ে তাকে রক্ষা করে। রোমানের এই বীরত্ব দেখে ওলগা কিছুটা হলেও মুগ্ধ হয়। আসলে এটা তার সাজানো নাটক ছিল, ওলগাকে ইমপ্রেস করার জন্য। এসব কাণ্ডের মধ্যেই ইভান আবারও চোখ এড়িয়ে প্রাসাদে ঢুকে পড়ে, কিন্তু তার শেষ রক্ষা হয় না। রক্ষীরা তাকে ধরে ফেলে। ওলগা তখন তাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক অনুরোধ করে, কিন্তু রোমান বলে, এই ছেলেটাকে আমার পাখির সাথে কারাগারে বন্দি করে রাখো। কারাগারে ইভান মেয়েটাকে দেখে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে আসলে? তুমি নাকি একটা ডাইনি, তাহলে রোমান তোমাকে কিভাবে আটকে রেখেছে? মেয়েটা শান্ত গলায় উত্তর দেয়, হ্যাঁ আমি ডাইনি, কিন্তু আমি কোনোদিনও কারো ক্ষতি করিনি। আসল শয়তান তো ওই রোমান, ও একটা বিরাট মিথ্যাবাদী আর প্রতারক। সে নিজের স্বার্থের জন্য আমাকে এখানে বন্দি করে রেখেছে। ইভান হতাশ হয়ে বলে, আমি তো এসেছিলাম রাজকুমারীকে নিয়ে পালাতে, কিন্তু দেখো নিজেই ফেসে গেলাম। তখন ডাইনি আরো বলে, তুমি তো কিছুই জানো না, এই রাজ্যের রাজা একদম দেউলিয়া হয়ে গেছে, তার রাজকোষ একদম খালি, আর তাই সে নিজের মেয়েকে ধনী রোমানের সাথে বিয়ে দিতে চায়, যাতে রাজ্যটা রক্ষা পায়। না হলে শত্রুরা এই খবর পেলে রাজ্য আক্রমণ করে সবকিছু ধ্বংস করে দেবে। ইভান অবাক হয়ে বলে, কিন্তু তার কাছে এত টাকা আসলো কোথা থেকে? ডাইনি তখন তাকে বলে, এই রাজ্যের উত্তর দিকে একটা জাদুকরী বন আছে, যেখানে প্রচুর ধন সম্পদ লুকানো আছে। পোলকান আর রোমান সেখান থেকেই এত টাকার মালিক হয়েছে। কিছুক্ষণ পর ওলগা চুপচাপ সেখানে এসে ইভানকে মুক্ত করে দেয়, আর বলে, তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও, তা না হলে এরা তোমাকে মেরে ফেলবে। ইভান তখন বলে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি ওই জাদুকরি বনে যাব আর অনেক ধন সম্পদ নিয়ে আসবো, যাতে রাজা তোমার বিয়েটা আমার সাথে দেয়। তোমার জন্য আমি পৃথিবীর সমস্ত ধন সম্পদ এনে তোমার পায়ে লুটিয়ে দেব। ওলগা বলে, বাংলা সিনেমার ডায়লগ দাও বন্ধ করো, ওই বন থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরে আসতে পারেনি, তুমি শুধু শুধু নিজের প্রাণটা হারাবে। আর তখন তাদের কথা শুনে ইভানকে বিপদ থেকে বাঁচাতে ডাইনিটা তাকে একটা জাদুর বল দিয়ে বলে, চিন্তা করো না, এই বলটা তোমাকে নিরাপদে জঙ্গল থেকে ফিরে আসতে সাহায্য করবে। পরের দিন রাজা যখন ওলগাকে জিজ্ঞেস করে, তুমি ওই নাবিককে পছন্দ করো, সে সাহসের সাথে হ্যাঁ বলে দেয়। কিন্তু রাজা তখন রেগে গিয়ে বলে, রাজ্যের প্রতি তোমার একটা দায়িত্ব আছে, আর রাজ্যের কোষাগারের অবস্থা একদমই ভালো না, রাজ্যের মানুষগুলোর জন্য হলেও রোমানকে তোমাকে বিয়ে করতেই হবে। ওলগা তাও কিছুতেই রাজি হয় না, আর তাই রাজা তাকে একটা ঘরে বন্দি করে রাখে। অন্যদিকে ইভান সেই জাদুর বলের সাহায্যে জঙ্গলের গভীরে পৌঁছে যায়। সেখানে তার সাথে দেখা হয় এক অদ্ভুত মানুষের মতো মোরগের সাথে, যে নাচ গান করে বনের পাহারা দিচ্ছিল। সে ইভানকে বনে ঢুকতে বাধা দেয়। সে বলে, আমি এই বনের পাহারাদার, আমাকে না হারিয়ে তুমি কিছুতেই বনের ভেতর প্রবেশ করতে পারবে না। তখন দুজনের মধ্যে বেশ একচোট লড়াই হয়, আর ইভান তাকে কোষে একটা ঘুষি মেরে হারিয়ে দেয়। পরে অবশ্য দুজনের মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব হয়ে যায়। আর তখন মোরগ মানবটা ইভানকে বলে, আমার পাখা নেই, আমি উঠতে পারি না, আমাকে তোমার সাথে নিয়ে চলো। কিন্তু ইভান তাকে বলে, এখন না বন্ধু, আমি বনের ভেতর একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, সেটা শেষ করে এসে তোমাকে সাথে করে নিয়ে যাব। এই বলে ইভান সেখান থেকে চলে যায়। ইভান যেতে যেতে একটা কুড়ে ঘরের সামনে আসে, যেখানে থাকতো একদল নরখাদক ডাইনি। এদের প্রধান শিকারী ছিল মানুষ। তারা ইভানকে দেখে বিভিন্ন প্রশ্ন
করতে থাকে আর তাকে মিষ্টি কথায় ভুলিয়ে ভিতরে নিয়ে আসে। আসলে ডাইনিগুলো ইভানকে গ্রিল বানিয়ে খাওয়ার প্ল্যান করছিল, কিন্তু ইভান বুদ্ধি করে চুলোর ভিতরে একটা পানি ভর্তি ড্রাম ফেলে দেয় আর এতেই একটা বিশাল বিস্ফোরণ ঘটে যায়। তখন সেই কুড়েঘরটা জীবন্ত হয়ে ওঠে আর দৌড়াদৌড়ি করতে শুরু করে। আসলে ডাইনিগুলো তাদের জাদু দিয়েই ঘরটাকে জীবন্ত বানিয়ে রেখেছিল। অন্যদিকে তখন প্রাসাদে ওলগা ডাইনি মেয়েটার কাছে এসে রোমানের সম্পর্কে জানতে চায়। ওলগা জিজ্ঞেস করে, আচ্ছা আমাকে বলো তো রোমান আসলে কেমন ছেলে? তখন ডাইনি মেয়েটা বলে, আসলে রোমান আমাকে একটা আংটির মাধ্যমে নিয়ন্ত্রণ করছে, তাই আমি ওর সম্পর্কে কিছুই বলতে পারবো না। যদি কিছু বলি তাহলে আমি মারা যাব। এটা শুনে ওলগা মন খারাপ করে ফিরে যাচ্ছিল, কিন্তু তখন ডাইনি মেয়েটা আবার বলে, কিন্তু ইভান ছেলেটা অনেক ভালো, তাই তুমি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার ব্যাপারে অবশ্যই ভেবে দেখো। এদিকে তখন জঙ্গলের মধ্যে কুড়ে ঘরে ডাইনিগুলো সবাই মিলে ইভানকে বেঁধে সেই চুলার ভিতরে ঢুকিয়ে ফেলেছে। ডাইনিগুলো বলে, প্রথমে আমরা ভেবেছিলাম তোমাকে মেরে তারপর রান্না করে খাবো, কিন্তু তুমি তো আমাদের বাড়ি উড়িয়ে দিয়েছো, তাই এখন তোমাকে জীবিত অবস্থায় পোড়াবো। এটা বলে তারা চুলার দরজা বন্ধ করে দেয়। কিন্তু ঠিক তখনই সেই জাদুর লাল রঙের বলটা কুড়ে ঘরের মধ্যে ঢুকে আসে আর ডাইনিরা সেটাকে হাতে নিয়ে চুলার দরজা খোলে। তারা ইভানকে জিজ্ঞেস করে, তুমি এই বলটা কোথায় পেলে? ইভান তখন তাদেরকে বলে, রাখো তো, এটা একটা ফালতু বল, আমার কোনো উপকারই করেনি। এটা রাজ্যে বন্দি একটা ডাইনি মেয়ে আমাকে দিয়েছিল। এটা শুনে জঙ্গলের ডাইনিরা বুঝতে পারে যে ইভানের কাছে থাকা বলটা আসলে তাদের নাতনির দেওয়া। তখন তারা ইভানকে মুক্ত করে দেয় আর তাকে খুব আদর যত্ন করতে শুরু করে। এদিকে তখন রাজপ্রাসাদে থাকা ওলগা ডাইনি মেয়েটার কাছে ইভানের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ডাইনি জাদু দিয়ে তার সামনে থাকা আয়নাতে ইভানকে সরাসরি দেখায়। ওলগা দেখতে পায় ইভান নরখাদক ডাইনিগুলোর ভিতরে আটকা পড়েছে। ওলগা তখন বলে, এরা আবার কেমন মানুষ, দেখতে এত ভয়ঙ্কর কেন? তখন ডাইনি বলে, ওরা আমার দাদি আর তার পরিবার, কিন্তু চিন্তার কিছু নেই, তাদের থেকে বাঁচতেই আমি ইভানকে ওই জাদুর বলটা দিয়েছিলাম, তাই তুমি টেনশন নিও না। এদিকে জঙ্গলের মধ্যে ইভানকে মুক্ত করার পর ডাইনিগুলো ইভানের খুব খাতির যত্ন করতে থাকে আর তাকে ফ্যামিলি অ্যালবাম দেখাতে থাকে। আর সেখানেই রোমানের একটা ছবি দেখে ইভান অনেক অবাক হয়ে যায়। সে বলে, রোমানের ছবি তোমরা কোথায় পেলে? উত্তরে এক ডাইনি বলে, ও আমাদের পরিবারেরই অংশ, আমাদের নাতনির জামাই। ইভান তখন তাদেরকে একটা ভয়ঙ্কর সত্যি জানায়, রোমান আসলে ওই ডাইনি মেয়েটার স্বামী সেজে তাকে ধোকা দিয়েছে আর তার শক্তি ব্যবহার করার জন্য তাকে বিয়ে করার নাটক করেছে। ইভান আরো জানায় যে রোমান তাদের নাতনিকে একটা খাঁচায় আটকে রেখে অনেক কষ্ট দিচ্ছে। এই কথা শুনে ডাইনিগুলো রেগে আগুন হয়ে যায় আর তারা রেগে গিয়ে উড়ন্ত ঝাড়ু নিয়ে তাদের নাতনিকে বাঁচাতে রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। আর বাকি ডাইনিগুলো সেখানে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। তখন ইভান তাদেরকে বলে, এই যুদ্ধে তোমরা একা না, আমিও আছি, তবে আগে আমাকে অনেক সম্পদ খুঁজে বের করতে হবে। ইভান ধন সম্পদের লোভে একটা জাদুকরি লেকের কাছে গিয়ে পৌঁছায় আর সে ওই লেক পার হয়েই যাচ্ছিল আর ঠিক শেষ মুহূর্তেই তার পা পিছলে যায় আর পানির নিচে থাকা এক গাছের সাথে তার পা আটকে যায়। এটা দেখে সেখানে থাকা জাদুর বল অনেক টেনশনে পড়ে যায়। সে বুদ্ধি খাটিয়ে ইভানকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু তারপরেও সে বারবার পানির নিচে ডুবে যাচ্ছিল। আর পানির নিচেই ইভানের সাথে দেখা হয় মারম্যান নামের একজনের। মুভিম্যানের প্রিয় বন্ধুরা, এতদিন আমরা জলপরীদের গল্প তো অনেক শুনেছি, কিন্তু আজ প্রথমবার জলপাড়ার গল্প দেখছি। মারম্যান তখন ইভানকে বলে, বেশি নড়াচড়া করো না, তাহলে আরো নিচে চলে যাবে। ইভান তার কথা শুনে কিছুক্ষণের মধ্যেই উপরে ভেসে ওঠে আর তাকে জিজ্ঞেস করে, তুমি আবার কেমন প্রাণী? তখন মারম্যান তাকে বলে, আমি এই লেকেই থাকি, কিন্তু আমি এখানে একদমই থাকতে চাই না। তুমি কি আমাকে সমুদ্রে নিয়ে যেতে পারবে? একসময় এখানে অনেক জলপরী থাকতো, এরপর মানুষেরা তাদের খোঁজ পেয়ে সবাইকে ধরে নিয়ে গেছে। এখন আমার এখানে একা একা একদমই ভালো লাগে না। ইভান তখন তাকে বলে, তোমাকে সমুদ্রে নিয়ে যেতে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে এই বনের ধন সম্পদের ঠিকানা দাও, তাহলে আমি তোমার ইচ্ছা পূরণ করব। মারম্যান তখন হাসতে হাসতে বলে, আরে তুমি তো ঠিক জায়গায় এসেছো। একসময় এই লেকটা সমুদ্রের সাথে জুড়ে ছিল, আর তখন এখানে আসা সব জাহাজগুলো আমরা ডুবিয়ে দিতাম, আর সেই জাহাজে থাকা ধন সম্পদগুলো এই লেকের নিচেই জমে আছে। আর তুমি আমাকে সাহায্য করলেই আমি এখানকার সব ধন সম্পদ তোমাকে দিয়ে দেব। এটা শুনে ইভান খুশি হয়ে যায় আর সে বলে, কিন্তু আমি তোমাকে কিভাবে এখান থেকে নিয়ে যাব? তুমি তো অনেক ভারী। মারম্যান তখন তার জাদু দিয়ে ইভানের সামনে একটা জাদুর বক্স হাজির করে আর বলে, এর সাহায্যে তুমি যা চাইবে সেটাই বানাতে পারবে। ইভান তখন একটা উড়ন্ত জাহাজ বানানোর স্বপ্ন দেখে। মারম্যান তখন বলে, জাহাজ বানাতে হলে আগে এটার ছবি আঁকতে হবে। ইভান যখনই বক্সের গায়ে জাহাজের ছবি আঁকে, সাথে সাথে এই বক্সের ভিতর থেকে অনেক ধরনের যন্ত্রপাতি উড়ে বাইরে বের হয়ে আসে আর সেগুলো একা একাই কাজ করছিল। কিন্তু তারপরেও এত বড় জাহাজ বানানোর জন্য ইভান একা পেরে উঠছিল না, তাই সে সাহায্যের জন্য ডাক দেয় আর সেই জাদুর মোরগ আর ডাইনিরা সেখানে এসে উপস্থিত হয় আর তারা সবাই মিলে জাহাজটা অনেক দ্রুত বানিয়ে ফেলে আর দেখতে দেখতেই একটা উড়ন্ত জাহাজ তৈরি হয়ে যায়। অন্যদিকে তখন রাজপ্রাসাদে রোমান অন্য নাটক সাজায়। সে তার সব ধন সম্পদ নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে আর তাকে আটকানোর জন্য রাজা ওলগাকে বলে, ওরা চলে গেলে আমাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে, আর তাই রাজ্যের সবার জন্য হলেও তোমাকে এই বিয়ে করতেই হবে। অবশেষে কোনো উপায় না পেয়ে ওলগা হ্যাঁ বলে দেয়। আসলে এটাই বাস্তবতা।
বাস্তবতা। আমাদের সমাজেও এমন অনেক কাহিনী প্রতিনিয়তই হচ্ছে। আপুরা অনেক সময় পরিবারের চাপে নিজের মনের মানুষের প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে না, বাধ্য হয়ে তখন অর্থ সম্পদ আছে এমন কাউকে বিয়ে করে নেয়। আর ভাইগুলো রাস্তায় রাস্তায় বাপ্পারাজ হয়ে ঘুরে বেড়ায় আর ওই স্যাড সংটা গাইতে থাকে। বুঝতে পারছো তো কোনটার কথা বলছি? যে বুঝতে পারছো তারা অবশ্যই কমেন্টস করে জানাবে। যাই হোক, এদিকে প্রাসাদে ওলগার বিয়ের প্রস্তুতি চলছে। সে নিরুপায় হয়ে বিয়েতে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু মন থেকে একটুও চাচ্ছিল না। রোমান আগে থেকেই ডাইনি মেয়েটার শক্তি ব্যবহার করে জাদুর জাহাজ আর ইভানের সব প্ল্যান জেনে ফেলেছে। ডাইনি মেয়েটা তখন রোমানকে বলে, আমাকে মেরে ফেলো, না হয় মুক্ত করে দাও, আমি আর শক্তি দিয়ে পারছি না। রোমান বলে, আরে পাগলি, তুমি হচ্ছে আমার সোনার ডিম পাড়া হাঁস, তোমাকে মারাও যাবে না আবার ছাড়াও যাবে না। এদিকে ইভান তখন তার জাহাজ দিয়ে লেক থেকে গুপ্তধনের বক্সগুলো বাইরে বের করে আনে, কিন্তু সেটা খোলার পর দেখা যায় ভেতরে একটা কাপড় ছাড়া আর কিছুই নেই। তখন মারম্যান এসে বলে, আসলে সব সম্পদ আগেই রোমান নিয়ে গেছে, কিন্তু আমি যদি এটা তোমাকে আগে বলে দিতাম তাহলে তোমরা আমাকে সাহায্য করতে না। ইভান তার কথা শুনে অনেক হতাশ হয়ে যায় আর বলে, ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি এমনটা কেন করেছো, কিন্তু তারপরেও সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন সেই মোরগ মানবটা এসে তাকে সান্ত্বনা দিতে থাকে। এদিকে প্রাসাদে তখন বিয়ের ধুমধাড়াক্কা প্রস্তুতি চলছিল, কিন্তু ঠিক তখনই সবাই আকাশে উড়ন্ত জাহাজের শব্দ শুনতে পায় আর জানালা দিয়ে তাকাতেই রোমান জাহাজ দেখতে পেয়ে যুদ্ধ করতে বেরিয়ে পড়ে। ইভান তার বন্ধুদেরকে নিয়ে সেই উড়ন্ত জাহাজে চড়ে প্রাসাদের দিকে আসছিল। রোমান যুদ্ধের জন্য আগে থেকেই প্রস্তুত। তার সৈন্যরা উড়ন্ত জাহাজটাকে দড়ি আর শিকল দিয়ে বেঁধে নিচে নামানোর চেষ্টা করতে থাকে। এক ভয়ঙ্কর যুদ্ধের খেলা শুরু হয়। ডাইনিরা তাদের উড়ন্ত ঝাড়ুতে চড়ে সৈন্যদের সাথে লড়তে থাকে, কিন্তু সৈন্যরা তো দড়ি বেয়ে জাহাজে পৌঁছে যায় আর ইভান জাহাজের ভেতরে একাই সবার সাথে লড়াই করতে থাকে। রোমান পরিস্থিতি খারাপ বুঝতে পেরে তার শেষ চালটা চালে। সে আংটির জাদুতে ডাইনি মেয়েটাকে আবারও সেই ভয়ঙ্কর আগুনের পাখিতে পরিণত করে আর তাকে জাহাজ আক্রমণ করার আদেশ দেয়। আর পাখিটা যন্ত্রণায় ছটফট করতে করতে ইভানের দিকে আগুনের গোলা ছুটতে থাকে। এমনকি নিজের পরিবারের উপরেও বাধ্য হয়ে সে আগুন ছুটতে থাকে আর তার মুখের ছোড়া আগুনেই তার দাদির ঝাড়ুতেও আগুন ধরে যায়। এদিকে নিচ থেকে রোমানের সৈন্যরা দড়িগুলো টেনে জাহাজটাকে আস্তে আস্তে নিচে নামাতে শুরু করে, আর যদি জাহাজ নিচে নেমে যায় তাহলে ইভান ধরা পড়ে যাবে। তাই তখন সে বুদ্ধি করে একটা তলোয়ার দিয়ে দড়িগুলো কেটে ফেলে আর তাকে তখন থামানোর জন্য সেই আগুন পাখিটা তার দিকেই ছুটে আসে। কিন্তু তখনই জাহাজের ওপর থেকে সেই মোরগ মানুষটা পাখির উপর ঝাঁপিয়ে পড়ে আর ইভান এই যাত্রায় কোনো মতে বেঁচে যায় আর সে সবগুলো দড়ি কেটে ফেলে। তখন জাহাজ আবারও উপরের দিকে উঠতে শুরু করে। মারম্যান তখন নিচে সমুদ্র দেখতে পায় আর তাই সে লাফ দিয়ে সমুদ্রের মধ্যে চলে যায়, কিন্তু রোমান হেরে যাচ্ছে এটা সে কিছুতেই মেনে নিতে পারে না। তাই সে এবার বিশাল একটা শিকল দিয়ে জাহাজে আরেকটা বড় তীর মারে আর সেটা সোজা গিয়ে জাহাজের ভেতরে আটকে যায়। ইভান অনেক চেষ্টা করার পরেও কোনোভাবেই এই বিশাল শিকল কাটতে পারছিল না। একদিকে জাহাজটা আবারও টেনে নিচে নামানো হচ্ছিল, আবার অন্যদিকে সেই আগুন পাখিটা ইভানের উপর আক্রমণ করছিল। আর তখনই ইভান বুদ্ধি করে সেই জাদুর বক্সের কাছে এমন একটা হাতুড়ি চায় যেটা দিয়ে সহজেই শিকল ভেঙে ফেলা যাবে, আর হাতুড়িটা নিয়ে এসে সোজা সেই শিকল ভেঙে ফেলে। আর তখনই সেই ভাঙা শিকলে আটকে জাদুর পাখিটাও সমুদ্রে গিয়ে পড়ে। ইভান তখন তার জাহাজটা নিয়ে রাজপ্রাসাদের জানালার কাছে আসে, যেখানে আগে থেকেই ওলগা দাঁড়িয়েছিল। ইভান তাকে বলে, এখন আমাদেরকে পালাতে হবে, আর ওলগাও তার সাথে রাজি হয়ে যায়। ইভান হাত বাড়িয়ে ওলগাকে জাহাজে আসতে বলে, কিন্তু ঠিক তখনই রোমান নিচে থেকে একটা তীর ছুঁড়ে মারে আর সেই তীরটা গিয়ে সোজা ইভানের বুকে লাগে। ইভান নিজেকে সামলাতে না পেরে গভীর সমুদ্রে পড়ে যায়। এটা দেখে সবাই এক সেকেন্ডের জন্য থমকে যায়। সবার মনে হয় ইভানের গল্পটা মনে হয় এখানেই শেষ। রোমান আর পোলকান্ত আনন্দে আত্মহারা। সে ভাবছিল এখন এই পুরো রাজ্য আর রাজকুমারী সবই তার, কিন্তু সে জানত না যে মারম্যান ইভানকে সমুদ্র থেকে বাইরে বের করে এনেছে আর সেই মোরগ মানব আর সব ডাইনিরা মিলে ইভানকে বাঁচানোর চেষ্টা করছিল। যদিও ইভানের অবস্থা খুবই গুরুতর ছিল আর সে জীবন মৃত্যুর মাঝখানেই ঝুলছিল, কিন্তু তাকে বাঁচানোর সব চেষ্টাই ডাইনিগুলো করছিল। ওলগা দৌড়ে এসে ডাইনি মেয়েটার কাছে ইভানের ব্যাপারে জানতে চায়। সে বলে, তুমি চিন্তা করো না, আমার দাদিমা সেখানে আছে, সে ইভানকে ঠিকই সুস্থ করে দিবে। ওলগা তখন বলে, তুমি যে করে হোক আমাকে ইভানের কাছে পৌঁছে দাও। ঠিক তখনই ডাইনি মেয়েটার একটা দারুণ বুদ্ধি আসে। সে তার জাদুর মাধ্যমে ওলগাকে বুড়ি বানিয়ে দেয়, যাতে সে সবার চোখ এড়িয়ে ইভানের কাছে যেতে পারে। ওলগা ইভানের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরতেই যেন এক অলৌকিক ঘটনা ঘটে। ইভানের জ্ঞান ফিরে আসে আর সে এই রূপেও ওলগাকে ঠিকই চিনে ফেলে। এরপর শুরু হয় আসল খেলা। ডাইনি মেয়েটা নিজেই ওলগার রূপ ধারণ করে বসেছিল। এদিকে রোমান খাঁচার ভেতরে ওলগাকে দেখে দ্রুত তাকে মুক্ত করে দিয়ে বলে, তুমি এখানে কেন, আর ডাইনিটা কই? ওলগার মতো সেজে থাকা ডাইনিটা তাকে বলে, জানি না, ও আমাকে এখানে আটকে রেখে কোথায় যেন চলে গেল। রোমান যখনই তার আংটিটা ঘুরিয়ে ডাইনিটাকে কন্ট্রোল করতে যাবে, ডাইনি মেয়েটা তখন দৌড়ে এসে রোমানকে একটা চুমু খায় আর তার হাত থেকে আংটিটা নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। রোমান অবাক হলে ডাইনি মেয়েটা তাকে বলে, তুমি আগে ঠিক করো, তুমি কাকে চাও,
আমাকে নাকি ওই ডাইনি মেয়েটাকে? রোমান তো খুশিতে গদগদ। সে ভাবতেও পারছে না যে তার সাথে কত বড় একটা চালচালা হচ্ছে। কিছুক্ষণ পর ওলগা ইভানকে নিয়ে রাজ্যে ফিরে আসে আর সে ডাইনির সামনে এসে বলে, আমাকে আবারও আগের রূপে ফিরিয়ে দাও। কিন্তু ডাইনি মেয়েটা তখন বলে, আরো কিছুক্ষণ অপেক্ষা করো, এখনো তো আসল খেলা বাকি আছে। এদিকে তখন রাজপ্রাসাদে রাজা রোমান আর পোলকানকে বলছিল ইভানের ওই জাদুর জাহাজটা আজকে থেকে আমার হবে। কিন্তু রোমান এই বিষয়ে মোটেও রাজি হচ্ছিল না, কারণ সে বারবার বলছিল, ওই জাহাজটা তো আমি আর আমার সৈনিকেরা জিতেছি, আর যুদ্ধের সময় তো আপনি ভেতরে লুকিয়েছিলেন। আর ঠিক তখনই ওলগা সেখানে আসে, মানে ওলগার রূপ ধরে থাকা ডাইনিটা আর কি। সে এসেই সৈন্যদেরকে বলে, রাজাকে ধরে বন্দি করে ফেলো। যুদ্ধের সময় সে ভয়ে লুকিয়েছিল, সে কারো কোনো কাজেই আসেনি, আর দ্রুত আমার আর রোমানের বিয়ের ব্যবস্থা করো। ওলগার মুখে এমন কথা শুনে রোমানের খুশি আর পায়কে। এতদিন ধরে সে যা স্বপ্ন দেখছিল সবই যেন বাস্তব হয়ে যাচ্ছে। পরের দিনই তাদের বিয়ে শুরু হয়, আর সেখানে ডাইনি মেয়েটা ওলগার রূপ ধরেই দাঁড়িয়েছিল। অন্যদিকে আসল ওলগা তাদের বিয়ে পড়াচ্ছিল। তাদের বিয়ের কাজ সম্পূর্ণ হলে রোমান মেয়ের ঘোমটা সরায়। আরে উমা, রোমানের চক্ষু তো চড়ক গাছ, কারণ ওলগার জায়গায় সেখানে দাঁড়িয়েছিল সেই ডাইনি মেয়েটা। তার সব স্বপ্ন, সব পরিকল্পনা এক মুহূর্তেই ধুলায় মিশে যায়। সে কিছু বুঝে ওঠার আগেই ডাইনি মেয়েটা তাকে একটা ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয়, আর তার এক ফোঁটা রক্ত গিয়ে একটা কাগজের উপরে পড়ে। আসলে ডাইনি সমাজে বিয়ে করার সময় একটা রীতি ছিল, আর সেটা হলো নিজের আসল রক্ত দিয়ে সাইন করতে হবে। কিন্তু রোমান বিয়ে করার সময় নকল রক্ত দিয়ে সাইন করেছিল, আর তাকে ধোকা দিয়েই এভাবে সে একটা আংটি পরিয়ে দেয়। আর সেই আংটির মাধ্যমেই সে এতদিন ধরে ডাইনি মেয়েটাকে কন্ট্রোল করছিল। কিন্তু আজকে ডাইনি মেয়েটা তাদের বিয়ের কাগজে রোমানের আসল রক্ত ফেলে দিয়েছিল, আর তাই সে রোমানের হাত থেকে মুক্ত হয়ে গেছে। আর এরপর সে ওলগাকে তার আগের রূপে ফিরিয়ে দেয়। রোমান বুঝতে পারে পরিস্থিতি খুব বেশি ভালো না, তাই সে সেখান থেকে চম্পট দেওয়ার চেষ্টা করে। কিন্তু সে যখন পালাচ্ছিল তখন ডাইনি মেয়েটা সেই বিশাল আগুনের পাখি হয়ে তাকে পায়ে বাঁধিয়ে আকাশে উড়িয়ে নিয়ে যায়। আর অন্যদিকে মারম্যান একটা কামান নিয়ে এসে পোলকানকে বলে, আমার সব গুপ্তধন ফেরত দাও। এদিকে ততক্ষণে ইভান রাজাকে মুক্ত করে এনেছিল, আর রাজা তখন সিপাহীদেরকে আদেশ দিয়ে পোলকানকেও কারাগারে বন্দী করে ফেলে। অবশেষে ইভান আর ওলগা রাজার কাছে গিয়ে বিয়ের অনুমতি চায়, কিন্তু রাজা তখনও তার জেদ নিয়ে বসে থাকে। সে বলে, ইভান আমাদেরকে সাহায্য করেছে ঠিকই, কিন্তু একজন সাধারণ নাবিকের সাথে আমি আমার রাজকন্যার বিয়ে কিভাবে দেব? বাবার এই কথা শুনে ওলগা আবারও রেগে যায়, আর ইভানের হাত ধরে প্রাসাদ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দেয়। তারা দুজনে একসাথে জানালা দিয়ে লাফিয়ে পড়ে। রাজা তো ভয়ে চিৎকার করে ওঠে, ভাবে তার মেয়ে বুঝি মারা গেল। কিন্তু তখনই সে দেখতে পায় ইভান আর ওলগা সেই উড়ন্ত জাহাজে চড়ে হাসি মুখে আকাশের দিকে উড়ে যাচ্ছে। আর মানে হাসি মুখ বলতে আমি কি বুঝেছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই দৃশ্যটা দেখে শেষ পর্যন্ত রাজা তার মেয়ের জিদের কাছে হার মানেন, আর তাদের এই সম্পর্কটাও মেনে নেন। এরপর ইভান আর ওলগা ধুমধাম করে বিয়ে করে, আর তাদের বিশ্ব ভ্রমণের যে স্বপ্নটা ছিল সেটা পূরণ করতে একসাথে বেরিয়ে পড়ে। আর এখানেই এই সুন্দর প্রেম কাহিনীটা শেষ হয়ে যায়। আর আমাদের এই আজকের গল্পটা মনে করিয়ে দেয় যে স্বপ্ন দেখতে কোনো সীমার প্রয়োজন নেই। ইভান আর ওলগার মতো শুধু দরকার সাহস আর নিজের ভালোবাসার প্রতি অটুট বিশ্বাস। জীবনের পথে যতই কঠিন চ্যালেঞ্জ আসুক না কেন, সত্যিকারের ভালোবাসা আর জেদ থাকলে সবকিছুই জয় করা সম্ভব। মনে রাখবেন, আপনার ভেতরের শক্তি আর স্বপ্ন দেখার সাহসই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর এই ব্যাপারে একজন প্রখ্যাত লেখক বলেছিলেন, ভবিষ্যৎটা তাদেরই যারা স্বপ্নের সৌন্দর্যতে বিশ্বাস করে। আর তাই স্বপ্ন দেখুন, সেই স্বপ্নে বিশ্বাস রাখুন, আর ভালোবাসার শক্তিতে ভর করে এগিয়ে যান আপনার স্বপ্নের পথে। আর বন্ধুরা, যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে সম্পূর্ণ গল্পটা শুনেছেন, তাদের প্রতি আমাদের ভালোবাসা রইল। আর আপনাদের মধ্যে যারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে বসে আছেন মুভির নামটা জানার জন্য, তাদেরকে আর অপেক্ষা করতে হবে না। আমাদের আজকের মুভির নাম দ্য ফ্লাইং শিপ। অবশ্য যদিও এটি একটা রাশিয়ান মুভি, রাশিয়ান নামটা আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া হলো। আর এই গল্পটা শুনে আপনাদের কোনো স্মৃতির কথা মনে পড়লে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে পারেন। তো এবার চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন নুসরাত রহমান আপু। তিনি বলেছিলেন, আজকে প্রথম আপনার চ্যানেলের ভিডিও দেখলাম ভাইয়া, অনেক বেশি ভালো লাগলো, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম। আপনাকে অনেক ধন্যবাদ নুসরাত আপু। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু দেখা হবে আবারও নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।